তো এই ম্যাচে আমরা দেখছি যে পাভলোভিচ আসলে একটু নিচে খেলে মানে থার্ড সেন্টার ব্যাক হিসেবে খেলে লাইমার আর লুইস দিয়াসে বেশ ভালো একটা স্পেস ক্রিয়েট করছে। আর্নল্ডকে দেখলাম ইরর করতে। আর্নল্ড কি আসলে রিয়াল মাদ্রিদের ট্যাকটিক্সের সাথে যাচ্ছে কিনা? Hey, hi, assalamu alaikum everyone. This is your own Ghulam Morshid and welcome to another episode of খেলার শোক। বরাবরের মতোই আমার সাথে রয়েছে নবীন আওয়াজ ভাই এবং আমরা কথা বলবো গত রাতের বায়ার্ন মিউনিখ ভার্সেস রিয়াল মাদ্রিদের ইউসিএল এর কোয়ার্টার ফাইনালকে নিয়ে এবং গত রাতের ট্যাকটিক্স বা গত রাতের লাইন আপটা কেমন ছিল রিয়াল মাদ্রিদের বা বায়ার্ন মিউনিখের, আপনার কাছে কেমন মনে হচ্ছে? দেখেন, বায়ার্ন মিউনিখ যে লাইন আপটা সাজাইছে সেটা ছিল হচ্ছে 4-2-3-1। এর বিপরীতে আরবেলোয়া যেটা সাজাইছেন সেটা ছিল হচ্ছে 4-4-2। তো দুই দলের কোচই ভাবছেন যে দুইটা করে সিডিএম খেলানোর জন্য। যেহেতু রিয়াল মাদ্রিদ একাদশে চুয়ামেনির একটা সাসপেনশন ছিল, সেই কারণে ভালভার্দে আর বেলিংহামরে সিডিএম হিসাবে খেলানো, মানে উপর নিচ করে জাস্ট খেলবে। আর অন্যদিকে বায়ার্ন যেটা করছে সেটা হচ্ছে কিমিক আর পাভলোভিচরা একদম সিডিএম হিসাবে রাখা হয়েছে। তো এই ম্যাচে আমরা দেখছি যে পাভলোভিচ আসলে একটু নিচে খেলে মানে থার্ড সেন্টার ব্যাক হিসেবে খেলে লাইমার আর লুইস দিয়াসে বেশ ভালো একটা স্পেস ক্রিয়েট করছে। রিয়াল মাদ্রিদের একটা বড় অ্যাডভান্টেজ ছিল মেন্দির দলে ব্যাক হওয়া, যে কারণে আমরা দেখছি যে মেন্দির পারফরমেন্সটা অসাধারণ ছিল। তাহলে ভাই চুয়ামেনির যেই অভাবটা ছিল সেটি কি পূরণ হয়েছে? যেই আপনি বলছেন যে ভালভার্দে বা বেলিংহাম সেখানটায় খেলেছিল, আসলে তারা কতটুকু পেরেছে চুয়ামেনির যেই অভাবটা সেটা পূরণ করতে? না দেখেন, ভালভার্দে তো মানে একটা হচ্ছে ডেস্ট্রয়ার টাইপের প্লেয়ার, যে হচ্ছে ফ্রি রোল টাইপের খেলা খেলে। তো ভালভার্দে আপনি যখন সিডিএম এ খেলাবেন, মানে তার জায়গা একটা পজিশন ফিক্সড করে দিবেন, তখন কিন্তু আপনার খেলাটা হবে না। সো ওই জায়গায় আর হচ্ছে বেলিংহাম সদ্য ইনজুরি থেকে ব্যাক করছে। চুয়ামেনিও যে খুব বেশি প্রুভ করছে রিয়াল মাদ্রিদে এমনও কিন্তু না, কিন্তু তবুও তারা কিন্তু দুজন মিলে চুয়ামেনির কাজটা করতে পারেন নাই। এই কাজটা আসলে চুয়ামেনিও যে ঠিক মতো করছেন এটা আসলে আমরা দেখি নাই এখন পর্যন্ত মাদ্রিদে। কারণ কি, এখানে ক্রুজ মডরিচরা যেভাবে পারফরমেন্স করতো, তারা দেখা গেছে যে নিচে নেমে এসে থার্ড সেন্টার ব্যাক হয়ে যেত, তারপর যে ক্রুজ মাঝে মাঝে থ্রু দিত, মডরিচ মাঝে মাঝে থ্রু দিত। এই জিনিসগুলো কিন্তু আমরা চুয়ামেনির মধ্যে পাই না বা ভালভার্দের মধ্যে পাই না। সো এই ক্রুজ মডরিচের অভাবটা স্টিল এখন পর্যন্ত সাফার করতেছে রিয়াল মাদ্রিদ। ব্রাহিম ডিয়াজ বা আর্নল্ডের সাথে যে কম্বিনেশনটা হচ্ছিল, আর্নল্ডকে দেখলাম ইরর করতে। আর্নল্ড কি আসলে রিয়াল মাদ্রিদের ট্যাকটিক্সের সাথে যাচ্ছে কিনা? কম্বিনেশনটা ক্রিয়েট হয়েছে হচ্ছে ব্রাহিম দিয়াজ আর ট্রেন্ট আর্নল্ডের মধ্যে। তো দেখা গেছে ব্রাহিম দিয়াজ আর ট্রেন্ট আর্নল্ড করছে কি, লুইস দিয়াজকে আটকানোর চেষ্টা করছে। এখন লুইস দিয়াজকে আটকানোর মতো ক্যাপাবিলিটি তাদের মধ্যে ছিল না, না ছিল ফিজিক্যাল ক্যাপাবিলিটি, না ছিল ডিফেন্সিভ ক্যাপাবিলিটি। তো এইখানে আমরা দেখছি যে ভালভার্দে আসলে বেশিরভাগ সময় রাইটে থাকে এবং আর্নল্ডের সাথে একটা কম্বিনেশন করে, কিন্তু আরবেলোয়া এটা কি বুঝে করছে এটা আসলে আমি জানি না। তাহলে ভাই আরবেলোর ফিউচারটা আসলে রিয়াল মাদ্রিদে কি হতে যাচ্ছে, পাশাপাশি ভিনিসিয়াসের ফিউচারটাও কি হতে চলেছে? জাবি আলোনসো যাওয়ার পরে আমরা দেখছি যে আরবেলোয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে, মানে রিয়াল মাদ্রিদ ক্যাস্টিয়া থেকে। এরপরে দেখা গেছে যে আরবেলোয়া আসে ড্রেসিং রুমের কন্ট্রোল কিছুটা নেওয়ার চেষ্টা করছে। যতটা না ড্রেসিং রুমের কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছে, তার চেয়ে বেশি ব্যাপার হচ্ছে যে সে ভিনিসিয়াসকে হাইলি অ্যাপ্রিসিয়েট করছে। এরপরেও দেখা গেছে কি ভিনিসিয়াসের পারফরমেন্সে কিন্তু কোনো একটা উন্নতি নেই। এমনকি দেখা গেছে যে ভিনিসিয়াসের সাথে যে এমবাপের যে কম্বিনেশনটা সেটাও কিন্তু হচ্ছে না। সো এই জায়গাগুলোতে আরবেলোয়া যদি ইমপ্রুভ না করতে পারে তাহলে তো আরবেলোয়ার কোনো দরকার নেই মাদ্রিদ শিবিরে। এত বড় একটা ম্যাচে সে দুইটা সিডিএম খেলাইলো এবং দুইটা সিডিএম সেখানে ইউরোর করলো, আর্নল্ডকে খেলাইলো এবং আর্নল্ডের জায়গায় যদি সে কারবাহালরে খেলায় আর্নল্ডকে একটু উপরে খেলাইতে পারতো বা হচ্ছে ব্রাহিম দিয়াজকে বেঞ্চ করে রাখে সুপার সাব করতে পারতো, সেটা কিন্তু তিনি করতে পারেন নাই। এবং টানা দ্বিতীয়বারের মতো রিয়াল মাদ্রিদ কিন্তু একটা ট্রফিলেস সিজন কাটাচ্ছে। তাহলে ভাই আরবেলোর পরিবর্তে আসলে কাকে দেখা যাবে রিয়াল মাদ্রিদের ডাগআউটে? স্ক্যালোনিকে নিয়ে অনেক গুঞ্জন রয়েছে, স্ক্যালোনিকে আসতে পারে কিনা? দেখেন, স্ক্যালোনি হচ্ছে একটা ওয়ান অফ দ্য বেস্ট কোচেস রাইট নাও আই গেস, ঠিক আছে? তো স্ক্যালোনি আপাতত বিশ্বকাপের আগে অ্যাটলিস্ট এইসব কোনো চিন্তা ভাবনা করবে না, কারণ আর্জেন্টিনা এমন একটা পজিশনে আছে সে তারা চাচ্ছে যে আসলে টাইটেল ডিফেন্ডিং করতে। সো স্কলানির মাথায় এটা নাই। রিউমার থাকতে পারে আর স্কলানিকে মোস্ট প্রবলি আমরা মনে হয় মাদ্রিদের গ্যালারিতে দেখছিলাম, মোস্ট প্রবলি আমার মনে নেই সেটা আসলে। যাই হোক, এই বাদে কোচের যদি কেউ কন্টেন্ডার থাকে ক্লব হতে পারে, বাট ক্লব তো জানাইছে যে আসলে আমি কোচিং ক্যারিয়ার ব্যাক করবো না। বাট জানি না আসলে যে কে ব্যাক করবে। জিদান ফ্রান্সের ডাকআউটে চলে যাচ্ছেন। দেশমকে দেখছিলাম একটা রুমার ছিল যে দেশমকে নিয়ে আসতে পারে, বাট দেশমকে নিয়ে আসলে আসলে ড্রেসিং রুমের কন্ট্রোলটা কতটা নিজে ওন করতে পারবে এটা আসলে বলা মুশকিল। সো মাদ্রিদের বিষয়টা আসলে একেবারে অন্যরকম, মানে যেই কোচ ড্রেসিং রুমের কন্ট্রোল করতে পারে তিনি আর কি সফল হন, যে কারণেই কিন্তু জাবি আলোনসো চাকরিটা হারালেন। ভাই কামাভিঙ্গাকে নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো যে কামাভিঙ্গা যে পটেনশিয়ালিটা তার মধ্যে ছিল, সে কি তার পটেনশিয়ালিটিটা আসলে রিয়াল মাদ্রিদে তুলে ধরতে পারছে না নাকি?
কামাভিঙ্গা যতটা পটেনশিয়ালিটি নিয়ে রিয়াল মাদ্রিদে আসছিল ওই রকম কিছুই আসলে দেখাইতে পারে নাই। মানে কামাভিঙ্গা যখন ট্রান্সফার আপডেট মানে ট্রান্সফারের যখন রিউমার গুলো চলতেছিল তখন কিন্তু প্যারিস কামাভিঙ্গাকে টানার চেষ্টা করছিল। আপনি কি খেয়াল করছেন কিনা আমি জানি না, ওই সময় কিন্তু আমরা কিলিয়ান এমবাপেকে নেওয়ার চেষ্টা করছিল আসলে রিয়াল মাদ্রিদ, কিন্তু ওই সময় কিলিয়ান এমবাপেকে না পাওয়ার পরে ফ্লোরিয়ান্তোনো পেরেস যে কাজটা করলেন সেটা হচ্ছে যে কামাভিঙ্গাকে হঠাৎ করে ডিলটা করে ফেললেন। এবং সবাই রিয়াল মাদ্রিদের ফ্যানরা, লস ব্লাঙ্কোসদের ফ্যানরা সবাই মোটামুটি ভাবছিল যে কামাভিঙ্গা হয়তোবা মানে মডরিচ, ক্রুজ এদের উত্তরসূরি হবেন, বাট আনফরচুনেটলি কামাভিঙ্গা সেরকম কিছু দেখাইতে পারেননি। এবং লেটেস্ট যে আমরা রিউমারটা দেখলাম সেটা হচ্ছে যে কামাভিঙ্গাকে আগে বলা হতো যে আনটাচেবল, বাট রাইট নাও আমরা রিউমার গুলো দেখতেছি যে কামাভিঙ্গার প্রতি ইন্টারেস্টেড আবার প্যারিস। ঠিক আছে, সো আমি জানি না আসলে প্যারিসে সে জায়গা পাবে কিনা, কারণ ভিতিনিয়া, জোয়াও নেভেস এর মতো প্লেয়াররা সেখানে খেলছে, সো ফ্যাবিয়ান রুইজ আছে। ভাই আমরা একটু বায়ার্ন মিউনিকের দলটাকে নিয়ে একটু কথা বলবো। বায়ার্ন মিউনিকের অলিসে আছে যে গত 2 ম্যাচে 2 লেগেই তিনি দুর্দান্ত খেলেছে, এবারের ব্যালন ডিওরের দাবিদার কিনা? দেখেন এই বিশ্বকাপের মৌসুম, তো বলা যায় না যে আসলে কে ব্যালন ডিওরটা জিতবে। আমরা দেখছি যে এর আগে 2018-তে আমরা দেখছি যে ক্রিস্টিয়ানো রোনালদো চ্যাম্পিয়ন্স লিগ জিতছিল, মডরিচ সেটা ব্যালন ডিওর জিতছে, 2022-এ আমরা দেখছি মেসি জিতছে। সো এই বিষয়গুলো আসলে ডিপেন্ড করে অনেকটা ওয়ার্ল্ড কাপের উপরে। তাহলে ভাই সেমিফাইনাল আসলে কি হতে চলেছে? ডেমবেলে বনাম অলিসে দুজনেই আছে 2 টিমে, প্যারিস ভার্সেস বায়ার্ন মিউনিক, কি হতে চলেছে আপনার মতে? কে এগিয়ে থাকবে বেশি? দেখেন বায়ার্ন আর প্যারিসের ম্যাচটা হবে 50-50। যদিও আমরা মানে সিজনের শুরুতেই দেখছি যে গ্রুপ স্টেজে বায়ার্ন বনাম একটা প্যারিসের একটা খেলা হয়েছে, সেটা কিন্তু পিএসজির মাঠে, এবং আমরা দেখছি যে পিএসজি কিন্তু তাদের মাঠেই হারছিল 1-2 গোলে। ঠিক আছে, কিন্তু তখনকার প্যারিস তখন তারা লিগে স্ট্রাগল করতেছিল, চ্যাম্পিয়ন্স লিগে স্ট্রাগল করতেছিল, কিন্তু এখনকার প্যারিসটা একেবারে আলাদা। প্যারিসের টিমটা যদি আপনি দেখেন, ডিফেন্সিভ লাইনের যদি আপনি দেখেন যে 2টা ফুল ব্যাক নুনো মেন্ডেস এবং আশরাফ হাকিমি, দে আর জাস্ট আনবিলিভেবল। এবং তার সাথে আছে মার্কিনোস, পাঁচও আছে। এরপর আপনি যদি যান যে হচ্ছে মিডফিল্ডে, প্যারিসের মিডফিল্ডকে এই মুহূর্তে কে বিট দিবে? এটা আমার মনে হয় না কেউ বিট দিতে পারবে। ভিতিনে আছে, জোয়াও নেভেস আছে, ফ্যাবিয়ান রুইস, এরপরে জায়ার এমেরি আছে, এবং উপরের লাইন আপ তো আরো ভালো, কাভা আছে, ড্যাম্বেলে আছে। সো আমার মনে হয় যে মানে বার্কোলা আছে। সো এই জায়গায় এত বড় একটা লাইন আপ, মানে এটা আসলে মানে যে কোনো দলের বিপক্ষে, এটা যদি রিয়াল মাদ্রিদও উঠতো সেম, মানে প্যারিসকে আপনি এই মুহূর্তে বিট করার মতো টিম আসলে খুব কমই আছে। সেটা একমাত্র যদি থাকতে পারে সেটা বায়ার্ন মিউনিখে। টিম আছে কিন্তু আমার মনে হয় যে তারা ডিফেন্সিভলি অনেক বেশি পিছিয়ে থাকবে, এবং সেই যে ফুল ব্যাক কিমিশ আছেন, কিমিশ হয়তো বা কিছুটা করবেন, বা পাবলোভিচ আছেন, তারা হয়তো বা ডিফেন্সিভলি কন্ট্রিবিউট করার চেষ্টা করবেন, কিংবা হচ্ছে লং বল থ্রু বল দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে এইখানে কিছুটা এগিয়ে থাকবে হচ্ছে প্যারিস। ধন্যবাদ নবী ভাই। দর্শক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আমি গোলাম মোর্শেদ ছিলাম আপনাদের সাথে, এবং আমার সাথে ছিল বরাবর মতোই নবী নওয়াজ ভাই। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।